চাঁদাবাজি সংখ্যা টংখ্যা বাড়লো, স্টাইল একই রয়ে গেছে। এদিক দিয়ে একটা নেগেটিভের মধ্যে পজিটিভ যে নতুন করে চাঁদাবাজি বাড়েনি, কিন্তু চাঁদাবাজি চলছে আগের গতিতেই। এখানে চেহারা বদল হয়েছে, মার্কা বদল হয়েছে, এটা হচ্ছে রিয়েল বাস্তবতা। তো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি দূরের কথা, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা আজকে এই সরকারের সামনে $1,000,000 চ্যালেঞ্জ। এবং আইন শৃঙ্খলা যদি পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অ্যাক্টিভ না হয় এবং তাদেরকে যদি অ্যাক্টিভ না করানো হয়, দুর্বৃত্ত যারা সমাজ বিরোধী তাদের মধ্যে যদি ফিয়ার অফ ল না থাকে, আইনের শাসন না থাকে, রুল অফ মব হয় বা রুল অফ লোকাল পলিটিক্যাল পার্টি হয়, তাহলে নির্বাচন, জাতীয় নির্বাচন দূরের কথা, মানুষের জনগণের দৈনন্দিন জীবনযাপনই তো দুর্বিষহ হয়ে উঠবে বা হয়ে উঠছে। অনেক সময় আসতে পারি না, বা আপনারও তো বহু অতিথি, আমাকে অনেক আইনজীবী প্রশ্ন করে যে মামুন, আপনি ওই অনুষ্ঠানে দেখলাম না যে এনামুল হক মুনীরের ভয়েস অফ দ্য পিপলে, এরকম আরো যারা অনলাইনে গত 5-6 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে রাতকে রাত জেগে স্বপ্ন জাগিয়ে রেখেছিলেন গণতন্ত্রের, মুক্ত চিন্তার, মুক্ত বুদ্ধির, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, আপনারা আরো জনপ্রিয় হচ্ছেন এই কারণে, কারণ আমাদের তথাকথিত মেইন স্ট্রিম ইলেকট্রনিক মিডিয়ার কোনো সংস্কার হয়নি। আওয়ামী ফ্যাসিস্ট দালাল সম্পাদকরা পালিয়ে গেছে, বার্তা সম্পাদকরা পালিয়েছে, কিন্তু তাদের কাঠামো রয়ে গেছে, এবং সেই কাঠামোতে হয়তো বিভিন্ন দলের থেকে প্রতিনিধি গেছে বা বিভিন্ন ব্যবসায়ীরা আরেক ব্যবসায়ীর কাছে নিরাপদে দিয়ে গেছে। এ প্রসঙ্গে আপনাকে একটা কথা মনে করাই, 96 সালের 2010-এ আওয়ামী লীগ আমলে যে দ্বিতীয়বার, 96 তো আওয়ামী লীগের আমলেই শেয়ার বাজার লুট হয়েছিল, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত রাজপথে এসে দাঁড়িয়েছিল, এবং আবার সেটা রিপিটেশন হয় 2010 সালে সালমান এফ রহমান সহ আওয়ামী দুর্বৃত্তদের নেতৃত্বে। তখন একজন ঘোরতর আওয়ামী মানব চেতনারই বুদ্ধিজীবী কিন্তু অত্যন্ত বিবেকবান খন্দকার ইব্রাহিম খালিদ, উনি একটা রিপোর্ট দিয়েছিলেন এই শেয়ার বাজার কেলেঙ্কারির, এবং আওয়ামী সরকারের সাহস হয়নি সেই রিপোর্ট জাতির সামনে জানানো বা বাস্তবায়ন তো দূরের কথা। এবং ওখান থেকেই একটি টার্ম চালু হয়, যেটা আমাদের সাবেক সাংসদ, বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ সাংসদদের একজন সুরঞ্জিত সেনগুপ্ত, যিনি 1972-এর সংবিধানে বিরোধী দলের একজন হিসেবে বহু অ্যামেন্ডমেন্ট দিয়েছিল সংবিধানের কাজে, সেই সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগ করলো বিবেকের তাড়নায়, বলেছিলেন দরবেশ কোথায় থাকে, পাহাড়ে না জঙ্গলে, তখন থেকে সালমানের নাম হয় দরবেশ। তো ওই রিপোর্টে ইব্রাহিম খালিদ বলেছিল যে বিএনপিপন্থী ব্যবসায়ী এবং আওয়ামীপন্থী ব্যবসায়ীদের একটা গভীর সমঝোতা আছে। তারা বলে যে যখন আওয়ামী লীগ পাওয়ারে থাকে তখন তারা ব্যাকগ্রাউন্ডে চলে যায়, ব্যাকডোরে চলে যায়, এবং আবার বিএনপিরা যখন আসে তখন আওয়ামী লীগাররা দেশের বাইরে চলে যায় বা পর্দার আড়ালে চলে যায়, ব্যবসায়ীরা চালায়। এবারও খুব একটা তার আমরা ব্যতিক্রম দেখছি না, মিডিয়াতে বলেন, অন্যান্য ব্যবসায়ী বলেন, কারণ সেই ব্যবসায়ীদের বিরুদ্ধেও কোনো অ্যাকশন যেরকম ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সাহেব নেয়নি। বাংলাদেশে ক্রিয়াশীল বর্তমানে ছোট বড় বৃহৎ কোনো রাজনৈতিক দলই বলে না যে আওয়ামী আমলে গড়ে ওঠা, লুট করা বাংলাদেশের ব্যাংকগুলোকে ফোকলা বানিয়ে দেওয়া অলিগার্ক, তাদের বিরুদ্ধে তদন্ত হোক, গ্রেপ্তার তো দূরের কথা। তো সেদিকেও কোনো পরিবর্তন নেই, মিডিয়া তো পরিবর্তন নেই, সরকারের দালালি বা ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তাদের পদলেহন তোষণ চলছে, এইটি একটি চরম হতাশা। হ্যাঁ, একটা আশার দিক হচ্ছে যে চাঁদাবাজি আগের চেয়ে আর বাড়েনি। আমার কাছে যেটুকু খবর, যেহেতু আমি দেশের সাংবিধানিক আদালতের আইনজীবী, সব ধরনের মানুষরাই আমাদের কাছে আসে, তাতে নতুন করে চাঁদাবাজি সংখ্যা টংখ্যা বাড়লো, স্টাইল একই রয়ে গেছে। এদিক দিয়ে একটা নেগেটিভের মধ্যে পজিটিভ যে নতুন করে চাঁদাবাজি বাড়েনি, কিন্তু চাঁদাবাজি চলছে আগের গতিতেই। এখানে চেহারা বদল হয়েছে, মার্কা বদল হয়েছে, এটা হচ্ছে রিয়েল বাস্তবতা। এখন আমরা আইন শৃঙ্খলার অবনতি, ধরেন আমি যদি নির্মোহভাবে বলি, একটা সমাজে রেপ অস্বাভাবিকভাবে বাড়লে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু এটার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা কম থাকে। এইটা আপনার আমাদের এই দুর্ভাগ্যজনক নারীর প্রতি যে সহিংসতা, এটি আমাদের একটি সামাজিক ব্যাধি। তো সেইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভ থাকতে পারছে না, কোনোটাতেই অ্যাক্টিভ থাকছে না, যার ফলে আমরা দেখলাম হাতীবান্ধায়
বিএনপির থানা নেতারা পুলিশ স্টেশন থেকে কনভিক্টেড আসামিকে ছাড়িয়ে নিয়ে গেল, যদিও তাদের বহিষ্কার করেছে, গ্রেপ্তার করেছে, কিন্তু এই যে থানা থেকে আসামি ছাড়িয়ে নেওয়া, এইটা তো একটা ডেঞ্জারাস অপরাধ। এই অপরাধ, একই অপরাধ যখন কোর্টে পুলিশের হেফাজতে সে যত বড় ফ্যাসিস্ট হোক তাকে গিয়ে গায়ে হাত তোলা। তো ধরেন প্রথম অগাস্ট সেপ্টেম্বর আমরাও মনে মনে খুশি হয়েছি যে ফ্যাসিস্টরা জনরোষের সম্মুখীন হচ্ছে, কিন্তু এটি যখন নিয়মিত হয়ে গেল, এখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতির দূরের কথা, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা আজকে এই সরকারের সামনে $1 মিলিয়ন চ্যালেঞ্জ। এবং আইন শৃঙ্খলা যদি পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অ্যাক্টিভ না হয় এবং তাদেরকে যদি অ্যাক্টিভ না করানো হয়, দুর্বৃত্ত যারা সমাজ বিরোধী তাদের মধ্যে যদি ফিয়ার অফ ল না থাকে, আইনের শাসন না থাকে, রুল অফ মব হয় বা রুল অফ লোকাল পলিটিক্যাল পার্টি হয়, তাহলে নির্বাচন, জাতীয় নির্বাচন দূরের কথা, মানুষের জনগণের দৈনন্দিন জীবনযাপনই তো দুর্বিষহ হয়ে উঠবে বা হয়ে উঠছে। এবং এই সব কিছুই আমাদের জন্য খারাপ লক্ষণ, কারণ মানুষ কিন্তু মেলাবে। যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন তারা বাদে, বা যে কোনো বুদ্ধিজীবীরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সুযোগ সুবিধা নেয় তাদের কথা আলাদা, কিন্তু সার্বিক মানুষ কিন্তু মেলাবে যে আওয়ামী লীগ আমলে কি ছিল আর এখন কি চলছে। আর ওভারঅল সংস্কারের বিষয় যদি আপনি বলেন, প্রথম যেটা সংস্কার হওয়ার কথা ছিল, ধরেন আমি সৈয়দ মামুন মাহবুব, আমার আইনজীবী মানসিকতার, সেইটার হয়নি। সো অ্যাজ টু আদার লয়ার, সো অ্যাজ টু বিচার বিভাগ, সেরকম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একটি রাজনৈতিক দলের আলোচনা সভায় মঞ্চের প্রথম সারিতে গিয়ে বসে, কাউকে মুক্তিযোদ্ধা উপাধি দেয়, দলীয় ভিসি, এরকম এক দলের এক ভিসি, আরেক দলের আরেক ভিসি, এবং দলীয় কথাবার্তা। তো ফলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপাচার্য হওয়ার পর তো তার জীবনে কিছু পাওয়ার থাকে না, তখন তো তিনি সবার উপাচার্য হবেন, সেটা হয়নি, বাংলাদেশে অতীতেও হয়নি, কিন্তু এবার অন্তত আশা করা গিয়েছিল সবার উপাচার্য হবেন। আমাদের বিচার বিভাগে ন্যূনতম যে পরিবর্তন হওয়া দরকার ছিল, মানুষের অ্যাক্সেস টু জাস্টিসকে সম্মান করা, সেটা ডিনাই হচ্ছে। শেখ হাসিনার আমলেও যেরকম 28 অক্টোবর 2023-এ বিএনপির বিশাল জনসভায় সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, পুলিশ গুলি করে ছত্রভঙ্গ করে দিল, বিএনপির টপ নেতাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করলো, মামলা দিল, সেই সময় তাদের জামিন নিতে গিয়েও যেরকম আমরা হাইকোর্টের বহু বেঞ্চ পেয়েছি বলতো না আমরা শুনবো না 28 অক্টোবর, এখন আবার বলছে জুলাই আগস্ট শুনলেই হাইকোর্ট আমরা শুনবো না। কেন শুনবেন না? মামলা বাণিজ্য তো হচ্ছে, এবং সরকারের উপদেষ্টারাই বলছে তারা মামলা নিয়ে বিব্রতকর অবস্থায়। তাহলে আপনি মামলা শোনেন, আপনি দেখেন এজাহারে বা পুলিশ ফরওয়ার্ডিং এ ওই ব্যক্তির বিরুদ্ধে কি অভিযোগ, সেটা সত্যতা বা প্রাথমিক সত্যতা, পারিপার্শ্বিক পরিস্থিতি যাচাই করে আপনি তাকে জামিন না দেন, যা দেন দেন, কিন্তু আমি জুলাই আগস্ট হলে শুনবো না, এরকম একটা পরিবেশ তৈরি করে রাখা। তারপরে যারা সরকারি দল ভবিষ্যতে হবে তাদের দলের আইনজীবী দেখলেই আবেগে উৎফুল্ল হয়ে যাওয়া, অন্যায়ভাবে আনডিউ সুযোগ দেওয়া, এগুলো তো প্রত্যেকের সংস্কার লাগবে। এবং সেই সংস্কারের মানে আমি থেকে আমরা, তুমি থেকে তোমরা, আপনি থেকে আপনারা কোনো পরিবর্তন হয়নি, যার ফলে এই সংস্কার ব্যবস্থা লিপিবদ্ধ হলেও কতটুকু মানবে আমি নিশ্চয়ই জুলাই সনদ নিয়ে আপনি দ্বিতীয় পর্যায়ে আলাপ করবেন, তখন আমি ওভারঅল বলবো। কিন্তু সবচেয়ে যেটা দুঃখজনক, আমাদের কোনো রাজনৈতিক দলের ন্যূনতম কোনো সংস্কার হয়নি, ওই একই প্যাটার্ন, একই স্টাইল, ব্যক্তি পূজা, এবং দলের স্বার্থ হচ্ছে নিজের স্বার্থ দেখা, দেশের স্বার্থ তো দূরের কথা, ইভেন দলের সমষ্টিগত স্বার্থ নেতাকর্মীরা দেখছে না। তাহলে এত বিভিন্ন দলের, বিশেষ করে বড় দলের এত বহিষ্কার, এত কঠোর মানে নজরদারি, কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও একটি জায়গাও তারা কন্ট্রোল হচ্ছে না। তো সুতরাং সংস্কার হচ্ছে কোথায়? সংস্কার কমিশন তো সংস্কার করবে, কিছু কাগজে লিপিবদ্ধ করবে, এর চাইতে তো আর বেশি না। আপনি যদি সংস্কার না হন, রাজনৈতিক দলের যদি সংস্কার না হয়, ছাত্র সংগঠনগুলো যদি সংস্কার না করে, তাহলে তো আপনি জুলাই আগস্টের উদযাপন করতে পারেন, কিন্তু ক্রমশ সেটা ফিকে হয়ে যাবে। যেরকম 6 ডিসেম্বর আমরা গণঅভ্যুত্থান দিবস পালন করতাম এরশাদ পতনের, পরের দিকে এরশাদকে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলো, একটা জায়েজ করলো 96 সালে,
99 সালে বিএনপি জামাত জাতীয় পার্টিকে নিয়ে 4 দলীয় ঐক্যজোট করলো, ফলে ধরেন 83-র মধ্য ফেব্রুয়ারি থেকে, কারণ ওই সময়টা আমাদের ছাত্র রাজনীতি প্রবেশের যুগ বা বিকশিত হওয়ার যুগ। দ্বিতীয় পর্যায়ে আসবো, শেষ করছি। সেলিম, দেলোয়ার, তিতাস, রমিজ, বসুনিয়া, বাবুল, ফাত্তা, ডাক্তার মিলন, নূর হোসেন, জেহাদ সব ম্লান হয়ে গেল। এরশাদ দীর্ঘদিন জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর হল। আমাদের আদর্শহীন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার সুবিধাবাদী রাজনীতির জন্য, সেটার আমি এখনো কোনো পরিবর্তন দেখছি না। ধন্যবাদ।